কল্যাণ রাষ্ট্রে কি হবে, কল্যাণ রাষ্ট্র কেন প্রতিষ্ঠা করতে হবে, এই বিষয়গুলো আমাদের বক্তব্যের মাঝখানে উঠে আসছে। আমি বুঝি কল্যাণ রাষ্ট্র হিসেবে একজন নাগরিক তার পূর্ণ অধিকার পাবে, তার মধ্যে যতগুলো অধিকার আছে পরিপূর্ণভাবে তার পেতে হবে। আর সেই নাগরিকটি শহরের হবে না গ্রামের প্রত্যন্ত অঞ্চলের হবে না পাহাড়ের হবে, এরকম কোনো বিবেচনা থাকবে না। আমার নদী পাড়ের মানুষটাও যে অধিকার পাওয়ার সুযোগ রাখে, আমার 10 তলা ভবনের যে সচিব হোক মন্ত্রী হোক সে যেন একই সুযোগ পায়। আমার যেন রাস্তায় দাঁড়ালে মন্ত্রীর গাড়িটা যখন আসবে তখন যেন আমার নাগরিকদের সেবা থামিয়ে না দিতে হয়, সবাইকে যানজট বাঁধিয়ে দিয়ে আমার মন থেকে বের করে না দিতে হয়। আমার সামনে ডিসি মহোদয় আছেন, এসপি মহোদয় আছেন, তখন তারা যখন যাবে আমার যেন অন্য নাগরিক এইটা মনে না করে তার জন্য আমি দুর্ভোগে পড়ে গিয়েছি। আর যখন মনে করে দুর্ভোগে পড়ে গিয়েছি তখন তিনি আর সেবক থাকেন না। আমরা চাই রাষ্ট্রে যাদেরকে সেবা করার জন্য নিয়োগ করা হয়েছে তারা যেন রাষ্ট্রের মানুষের সেবক হয়। আমাদের যখন সংবিধান রচনা হয় তখন বলা হয় যে রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ, আসলেই যেন রাষ্ট্রের মালিক জনগণ হয়। আমরা যেন এরকম না হই রাষ্ট্রের যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা রাজা আর সকলে প্রজা। আমরা এই অবস্থানটি দেখতে চাই না। আর বিস্তারিত যে আলোচনা হয়েছে আমি বিস্তারিত আলোচনা করব না, আমি কয়েকটি পয়েন্ট তুলে ধরব যেই পয়েন্টগুলোর উন্নয়ন প্রয়োজন। আর এর আগে প্রয়োজন আমরা আলাদা আলাদা ভাবে যতই উন্নয়ন করি, যেমন পথ শিশুদের কথা আসছে, আমি চাই না আমার দেশে একজনও পথ শিশু থাকুক। পথ শিশুর জন্য আমি 1 লাখ কোটি টাকা বরাদ্দ করতে পারি, কিন্তু আমার কোনো উন্নয়ন হচ্ছে না। আমার দেশে 5 কোটির মতো পথ শিশু, 5 কোটি যদি আমরা উন্নয়নই করি সেটা হচ্ছে কাঠামোগত কোনো উন্নয়ন হচ্ছে না। এর জন্য আমার 5 কোটি পথ শিশু থাকছে, আমার হয়তো 2000 কোটি টাকা তাদের পেছনে ব্যয় হচ্ছে, কিন্তু সেই ব্যয় কোনো লাভ হচ্ছে না। টাকাটাই শুধু আমি মনে করবো এই টাকা নষ্ট হচ্ছে, কারণ তার শিক্ষার ব্যবস্থা, তার থাকার ব্যবস্থা। গতকাল আমি ঢাকা থেকে আসলাম, দেখি ঢাকায় মাটির মধ্যে মানুষ শুয়ে আছে। মাটির মধ্যে মানুষ কেন শুয়ে থাকবে? সে কেন ঘর হারা থাকবে? আমার টাঙ্গাইলে দেখি ভিক্ষুকরা অন্তত 100-এর উপরে ভিক্ষুক হবে। সেই ভিক্ষুকরা কেন হচ্ছে থাকবে? তার কেন ভিক্ষা করতে হবে? আমাদের তো অনেক ব্যবস্থা আছে। আমি চাই এই ভিক্ষুকদের জন্য, ঘর হারা মানুষদের জন্য একটি নির্দিষ্ট জায়গা থাকবে। অলরেডি আমাদের সরকারি প্রকল্প আছে, ঘরহীন মানুষদের জন্য ঘর করে দেওয়া হয়, কিন্তু সেটা সুপরিকল্পিতভাবে করা হয় না বিধায় এমনও মানুষ আছে যার ঘর বাড়ি সবকিছু আছে, সে সেই ঘর পাচ্ছে। আমি কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম একটা ঘরহীন মানুষের ঘরে এসি, টিভি, ফ্রিজ সবকিছু আছে, তাহলে সে তো ঘরহীন মানুষ নয়। অতএব এই ব্যবস্থাগুলো আরো সুচারুভাবে করতে হবে। আমি যে পয়েন্টগুলো বলতে যাচ্ছি, কাঠামোগত উন্নয়নের ব্যবস্থা করতে হবে প্রত্যেকটা সেক্টরে। এই জায়গায় 24টা বিষয়ের কথা বলা হয়েছে, যে সেবাগুলো দেওয়া হয় সেই সেবাগুলো পাচ্ছে কিনা সঠিকভাবে নিশ্চিত করতে হবে। যদি 24টা সেবা নিশ্চিত করা না যায় তাহলে অন্য মন্ত্রণালয়, অন্য অধিদপ্তর যেখানে দিলে সেটি নিশ্চিত হবে, অথবা যদি লোকজন আরো নিয়োগ করতে হয় তাহলে নিয়োগ করতে হবে। 5 কোটি পথ শিশু মুক্ত আমাদের দেশ করতে হবে। অতি দরিদ্র থেকে আমাদেরকে উন্নয়ন করতে হবে, ভিক্ষুক মুক্ত দেশ করতে হবে, বেকার সমস্যা দূর করতে হবে। আমার যে কয়টা নাগরিক, যে কয়টা শিক্ষিত সমাজ শিক্ষা অর্জন করে যাবে তার বেকার সমস্যা দূর করা গেলে দেশের ম্যাক্সিমাম সমস্যা দূর হয়ে যাবে। সে মাদকে আসক্ত হবে না, সে হচ্ছে চাকরির জন্য অন্যায় কাজ করবে না, সে যৌতুক নেবে না। যখন যে ছেলেটা বেকার থাকে, যৌতুক একটা বড় ব্যাধি, সে তখন কি বলে, তার পরিবার কি বলে, যে যৌতুক নিয়ে তার বেকার সমস্যা দূর করতে হবে। এর জন্য আমাদের কাউন্সিলের ব্যবস্থা করতে হবে। আমাদের বিচার ব্যবস্থা যদি ঠিক না থাকে, আমাদের যদি অন্যায় হয়, যেমন বিচার ব্যবস্থার ক্ষেত্রে আমি বলবো আমাদের যে আন্দোলনটা হলো, আন্দোলনের পরে আমরা চাই যারা অন্যায়কারী তাদের বিচার হোক, কিন্তু এই জায়গায় 5 থেকে 7টা আমার জানা মতে আরো বেশি কম হতে পারে মামলা হয়েছে। সেই মামলায় আমাদের যারা সহযোদ্ধা, যারা আন্দোলন করেছে তাদের নাম অন্তর্ভুক্ত হয়েছে এবং তারা মামলার কাঠগড়ায় দাঁড়িয়ে পড়ছে। যদি এরকম অন্যায়ভাবে মামলা করা যায় এবং যার তার নাম উল্লেখ করা যায় তাহলে তো হচ্ছে হেনস্থার শিকার হচ্ছে। তাহলে কিভাবে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে?
তার নামে মামলা হতে পারে, অভিযোগ হতে পারে, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু সঠিক তদন্তের পরে তাকে ধরতে হবে এবং ধরার পরে অভিযোগ অতি অল্প সময়ের মধ্যে নিয়ে আসতে হবে। আমার বছরের পর বছর লেগে যায় আমার বিচার করতে, তাহলে তো মানুষ হেনস্থা হচ্ছে। এর জন্য বিচারের দিক থেকে গ্রামের মানুষটার মুখ উঠে যাচ্ছে। তার যদি লাখ টাকা বিচারের পেছনে ব্যয় করতে হয়, তাহলে সে কিভাবে আইনের দ্বারস্থ হবে? এর জন্য মানুষ আর আইনের দ্বারস্থ হয় না। আমাদের তখন যে ঘুষ দিতে হয়, অমুক ভাইকে ধরতে হয়, তমুক ভাইকে ধরতে হয়। আমাদের হাসপাতাল ব্যবস্থা 180 ডাক্তার থাকার কথা আমার টাঙ্গাইল হসপিটালে, ডাক্তার আছে 40 জন, তাহলে আমার সেবা পাবে কিভাবে? আর নার্সরা যারা আছে তারা, আমি নিজে গিয়ে দেখেছি, আমার সাথেও হয়েছে, তারা রোগীদের সাথে সবচেয়ে দুর্ব্যবহার যেটা সেটাই তারা করে। এবং পরিচালকদের সাথে কথা বলেছি, তারা তাদের কথা শোনে না। যদি পরিচালকের কথাই না শুনে, তাহলে হচ্ছে সেই পরিচালক দিয়ে কি হবে, সেই নার্স দিয়ে কি হবে? তাহলে এটা কিভাবে সমাধান করা যায় আশা করি আপনারা দেখবেন। আমাদের যে ওষুধ বাণিজ্য সিন্ডিকেট, আমরা মাঝে মাঝে যাই, দেখি ওষুধ থাকে না, পরবর্তীতে বাহিরে যেতে হয়। বাহিরে যাওয়ার পরে একটা সময় পরে একটা মানুষকে ধরলে আবার ওষুধ ঠিকই পাওয়া যায়। যে ওষুধের দাম 40 টাকা, সেটা 400 টাকা দিয়ে কিনতে হয়। আমাদের অনগ্রসর স্থানীয়দের আমাদের এটা বের করতে হবে। এই জায়গায় যেন মানুষ ধরে ধরে, রাজনীতিবিদ ধরে বা প্রশাসনিক কর্মকর্তা ধরে যেন তাদের যে ঘর বা সুবিধার ব্যবস্থা সেটি যেন না করা হয়, এতে সেটি হয় না। আর আমাদের সকল ধরনের কার্যক্রম, সব থেকে বড় কথা, আমি জানি না কি কার্যক্রম আমার হচ্ছে, সেবাটা আমার নিতে হবে। এই সমাজ সেবায় 24টা কার্যক্রম দেওয়া হয়, সেবা দেওয়া হয়। আপনি বা আমরা যদি বাইরে গিয়ে পুরাতন বাস স্ট্যান্ডে গিয়ে জিজ্ঞেস করি এই জায়গা থেকে কয়টা সেবা দেওয়া হয়, আপনারা কয়টার নাম জানেন? আমার মনে হয় না 2 থেকে 3টার উপরে কেউ নাম বলতে পারে।